ভোটার বানানোর পরে ডিম মারবে না তো, কাপড় খুলে রেখে দিবে তো। আওয়ামী লীগের যে একটা মানে ফ্যাসিবাদী চরিত্র আছে, মানে গালিগালাজ করা, গায়ে হাত দেয়া, এটা এখনো তারা এক্সিস্ট করছে। প্রবাসে যারা গেছে তাদের ভোটার বানানো ওই লেভেলে আমরা পৌঁছি নেই। নির্বাচন কমিশনের যে বিধান আছে সেখানে কিন্তু দেশের বাইরে সংগঠন করা নিষিদ্ধ। নিষিদ্ধ বলতে দলের কোনো শাখা রাখা যাবে না। আমার দেশের হেড অফ গভর্নমেন্ট সে ডিম খেলো খা। সংস্কারের যে জিনিসগুলো এগুলো শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না, এটাকে এর জন্য গণভোটে দিতে হবে যাতে জনগণের মতামতটা আমরা জানতে পারি। আমাদের দেশে তো সরকারের পক্ষ থেকে এই বব সন্ত্রাসকে অনেকটা নমনীয়ভাবে দেখা হয়েছে এবং উস্কায় দিয়েছে, ব্যবহারও করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এদেরকে নিচে পৃথিবীকে দেখানোর জন্য অভ্যুত্থানের শক্তি আমার সাথে আছে। এই সরকার কি অভ্যুত্থানের শক্তির প্রতিনিধিত্ব করছে কি করছে না, এখান থেকে তো তারা বুঝতে পারছে, রিপোর্ট পাচ্ছে। ওইটা আবার জাতিসংঘে গিয়ে শোডাউন করার তো আলাদা করে কোনো ব্যাপার নাই। এই ছাত্ররা যতটা বিতর্কিত হয়েছে, সবাই না, যারা বিতর্কিত হয়েছে এটা পুরাটা কালিবান লেপন হয়েছে এনসিপির ঘাড়ে, এবং এনসিপির সবগুলোরই জামানত বাজেয়াপ্ত আপনি দেখেন। দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এবং আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হতে আর উপস্থিত আছেন ফিনান্সিয়াল পোস্টের প্রধান বার্তা সম্পাদক, সাংবাদিক এবং কলামিস্ট এম এ আজিজ, প্রধান সম্পাদক। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে সমসাময়িক রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গ। শুরুতেই এম এ আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই যে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফররত ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেছে এক যুবলীগ নেতা। এর আগে তাকে ঘিরে আবার বিমানবন্দরেও উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। এই ঘটনা কি বার্তা দিচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এটা এক ধরনের কালচারই আমি বলবো, ব্যাড কালচার। আপনি দেখেন আমাদের হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্ট যখনই যে দেশে যান তাদেরকে এইভাবে নাজেহাল করা হয়। এতে কি আমাদের ভাবমূর্তি ভালো থাকে? থাকে না। আপনি বলেন, এই যে রাজনৈতিক দলের 4 দলের নেতাদের হায়ার করে, তাদের তার প্রয়োজন ছিল না, তাদেরকে নিয়ে যাওয়া হলো, তাতে কি ডিম মারা বন্ধ হয়েছে? প্রফেসর ইউনূস এই সরকার প্রবাসীদের ভোটার বানিয়েছে আইডি কার্ড দেখে। এদের ভিতরে কয়জন ডুয়েল সিটিজেনশিপ আছে এটা পরীক্ষা করছে? আর এরা যে যা এখন ডিম মারতেছে তাদের আপনি ভোটার বানাইতেছেন। ভোটার বানানোর পরে ডিম মারবে না তো, কাপড় খুলে রেখে দিবে তো। তো সুতরাং এটা আমি মনে করি এটা খুবই খারাপ কাজ। বলেন তো দেখি, কোনো গণতান্ত্রিক বিশ্বের বড় দেশে এরকম কোনো হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্টকে এরকম অপমান করে? বলেন, ব্রিটেনে যা কি না জাল করলো একই কথা করছে। এই যে এক উপদেষ্টা, তাকেও একই কাজ করছে। এগুলি কি বিদেশে? এগুলি কি ভাই? আমরা 3 জন এখানে আছি, মাটি কামড়ায় বাংলাদেশে আছি, কারণ যারা গেছে বাস্তবতা স্বীকার করতে হবে। তারা আমাদের রিমিটেন্স দেয়, রিমিটেন্স যোদ্ধা, এটা মানি। কিন্তু যাওয়ার সময় কিন্তু এই দেশটা তাদের জীবনযাত্রার জন্য যথেষ্ট মনে করে নাই, এই কারণে গেছে। কেউ পড়তে গেছে, হ্যাঁ, যাওয়ার ফলে এখন তারা ওখানে আয় করে দেশে পাঠায়। হ্যাঁ, দেশে তো তার আত্মীয় স্বজন বাড়িঘর আছে, পাঠায়। তার মানে আমরা তো তাদেরকে ইজ্জত দেই। আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, রাজনৈতিক দলের 4টে বড় দলের 3টে বড় দলের নেতা গেছে, তাদের এইভাবে অপমান করবে, এটা তো কাম্য না। সুতরাং আমি তো মনে করি যে, আমি এই জন্য আগেও বলছি যে প্রবাসে যারা গেছে তাদের ভোটার বানানো ওই লেভেলে আমরা পৌঁছি নেই, ওই লেভেলে আমরা পৌঁছি নেই। তাদের ভোটার বানানো, এবং 2 রকম সমস্যা। একটা হলো ভোটার বানায় দিবেন, পরে ইউনূস সরকারের উপর, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে ডিম মারবে। এখন তো সাইড দিয়ে গেছে, ওনার উপরে ডিম মারবে, কারণ তখন তো ভোটার, তখন তো নির্বাচনও করতে পারবে। তখন তো আমি দেশের ভোটারই, নাগরিকই না, আমি ভোটারও, আইডি কার্ড দেখে ভোটার বানাই দিতেছে। এটা তো উচিত হয়নি। আচ্ছা, সব প্রবাসীরা তো আর আপনার ডিম মারে নেই, এটা তো হচ্ছে একটি, আর বিষয়টা তাদের তো একটা সাংগঠনিক পরিচয় আছে। না, তা বাজলাম। এটা তো ডিম মারে তো এইসবই আপনার যে সরকারে থাকে তার বিরুদ্ধে। কারণ বিএনপি সরকারে থাকলে, বিএনপির হেড অফ স্টেট গভর্নমেন্টের লোক গেলে অপোজিশনে যে থাকবে সে মারবে। আবার আওয়ামী লীগ ছিল, মারছে, কেউ এর থেকে রেহাই পায় না।
মঞ্জুভাই গেলেও যদি মঞ্জুভাই ক্ষমতায় যায় আরও ডিম মারবে, সমস্যা নেই তো। যে লোকরা কালচার, গণতান্ত্রিক কালচার, শিষ্টাচার মানে না, তাদের আমার আপত্তি হচ্ছে তাদের ভোটার বানালেন কেন আইডি কার্ডের উপরে ভিত্তি করে, এনআইডির ভিত্তি করে। ওই লোক যে ওই দেশের নাগরিক না, এটার গ্যারান্টি কি বলেন? ডুয়েল সিটিজেন থাকলে কেন তারা ডাকে ভোট দিতে পারবে, ইমেলে ভোট দিতে পারবে, কেমনে? এটা কি বাংলা ডুয়েল সিটিজেনের ভোটার তো অনেক দেশে আছে। অনেক দেশে থাকুক, আমাদের দেশে ডুয়েল সিটিজেন আপনার সংবিধানে আছে, সে কোনো সরকারি চাকরি করতে পারবে না, সে এমপিও হতে পারবে না। হ্যাঁ আছে তো। তো সেটাতে আপনার তো সংস্কার কমিশনের লোক সংস্কার করে যদি দিয়ে থাকেন, উড়ায় দিয়ে থাকেন, বাংলাদেশে জন্ম হলে সে পৃথিবীর যেখানে যায় সেই নাগরিক, সেই ভোটার করেন কা? আপনারা তো 30টা দল, তো আপনারা সব বাংলাদেশটা আপনাদের কাছে জিম্মি হয়ে গেছে, আপনারা যা করবেন তাই মানতে হবে। আমাদের তো কোনো সে নাই, আমরা দেশের নাগরিক, এই সংবিধান বহাল আছে, সাংবিধানিক সরকার, জনগণের মালিক আমরা। এই যে আমরা দুইজন প্রকৃত মালিক, আপনারা আমাদের নির্বাচিত হইলে আমাদের প্রতিনিধি। এখন তো 30 দল এমনভাবে কাজ করতেছেন, আপনারা যা করবেন তা আমাদের মানতে হবে। সব গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সব হালাল করতেছেন। কেন এটা কি জিজ্ঞেস করছেন? বিদেশি নাগরিক যে ভোটার বানাবেন, আপনারা জিজ্ঞেস করছেন কাউকে? বলেন। আপনারা এই যে এখন যে ডিম খাইলেন, এখন আমি যদি আপনার কাছে জবাব চাই, আমার দেশের হেড অফ গভর্নমেন্ট সে ডিম খাইলো খা? আমার দেশের লোক ওখানে প্রতিনিধি গেছে, 3টে দলের প্রধান গেছে, আমাদের সরকার প্রধান গেছে, হ্যাঁ ওখানে গেছে, যা 2 পার্টি মারামারি করছে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে যখনই হেড অফ দ্য গভর্নমেন্ট যায় তখনই এই ধরনের ঘটনা ঘটে। আসলে এটা কেন ঘটে? এটা তো ঘটার কথা নয়। যদি বিষয়টা হলো যে আমাদের দেশে যতই বলেন, আমাদের গণতান্ত্রিক চর্চা এখনো রাজনৈতিক দল বলেন, জনগণ বলেন, আমাদের ঢোকে না। এই জন্য আমি আগে করেই বলছি যে আমরা 54 বছর দেশ স্বাধীন হয়েছি, সব সূচকে, অনেক সূচকে কিছু কিছু আগিয়েছে, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়ে গেছি। রাজনৈতিক সূচকে দেখেন কোনো টলারেন্স নেই, কোনো টলারেন্স নেই। আপনি বলেন তো দেখি, এখানে ডিম মারার কি হইল? কি হইল? তাদেরকে ভোটার বানানোর জন্য এত আকুতি কেন? আমার ভোটার 12.5 কোটি, পৃথিবীর ভিতরে 8 নম্বর দেশ আমি ভোটার, মানে জনসংখ্যা ইয়েতে। আমার এত ভোটার হায়ার করার দরকার কি? রিমিটেন্স যোদ্ধা বা কৃষককে তো করোনাকালে কৃষক বানাইছে, বাঁচাইছে না? তো সুতরাং এগুলো দেখে তো হবে না, যৌক্তিকতার জায়গায় আসতে হবে, যৌক্তিকতার জায়গায়। এখন আপনার ধরেন ওখানে একজন গ্রেপ্তার হয়েছে, ওখানে তো একজন ছিল না। ওরা আমেরিকায় প্রোটেস্ট করার অধিকার আছে, প্রোটেস্ট করছে, তাও তো ধরে ফেলছে, এই তো বেশি করছে। ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু। আমি যদি একই অভিন্ন এই প্রশ্নটা আপনার কাছেও করি যে ডিম মারার আসলে কারণটা কি? ডিম, এটা হেড অফ দ্য গভর্নমেন্টের যখনই গিয়েছে তখনই এমন ঘটনা অতীতেও আমরা দেখেছি। ধন্যবাদ। আজিজ ভাইয়ের কয়েকটা কথার একটু জবাব দিই, তারপরে আমি বলছি বিষয়টা। আজিজ ভাই বলেছেন যে 30টা দলকে ডাকা হচ্ছে, বাকিদের সে নাই। তো এখানে দুটো বিষয়, একটা হচ্ছে আমাদের সংস্কার কমিশন কিন্তু পাবলিকলি ওয়েবসাইটে জনগণের কাছে তাদের মতামত আহ্বান করেছিল এবং সার্ভেও করেছে নানাভাবে। অর্থাৎ এটা যাতে কোনো একটা নির্দিষ্ট লোকদের মতামতের ভিত্তিতে না থাকে, এটা একটা জাতীয়ভাবেই ওনারা সবাইকে আহ্বান করেছিলেন। এখন প্রশ্ন হতে পারে সবাই কি ওয়েবসাইটে মতামত দিয়েছেন কিনা? তো আজিজ ভাই তো দেওয়া উচিত, উনি একজন সম্পাদক, উনি একজন সিনিয়র সিটিজেন। তো অর্থাৎ কমিশন এভাবে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করেছে এবং এই প্রবাসীদের ভোটাধিকারের জন্য কিন্তু দীর্ঘ সময় ধরে আন্দোলন হয়েছে, দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের পদ্ধতি আছে, আমরাও মতামত দিয়েছি যে প্রবাসীদের ভোটাধিকার। এই ঘটনাটার সাথে প্রবাসীদের ভোটাধিকার আমি এভাবে সম্পৃক্ত করতে চাই না। প্রবাসীদের ভোটের অধিকার দেওয়া উচিত, কারণ তারা এদেশেরই নাগরিক, এদেশের জন্য তারা কাজ করছে, কল্যাণ করছে। এবং আমরা কম বেশি আমাদের সবারই ভাই বোন আত্মীয় স্বজন সবাই কিন্তু প্রবাসী আছে। আজিজ ভাইয়ের নিজেরও মেয়ে আছে, ছেলে আছে, ওনারা বাইরে আছেন, দেশের বাইরে আছেন। এই দেশ নিয়ে তো তাদের অবশ্যই ভাবনার অধিকার আছে, তারা এখানকার ভাই বোন সিটিজেন। আমার ছেলে মেয়েকে খেদায় দিয়েছেন, এই জন্য গেছে। আচ্ছা ঠিক আছে, আর এরা অনেকেই গেছে শোক করে গেছে, এখানে দেশ, তাদের দেশের জীবনযাত্রা যথেষ্ট মনে করে। তো এই জন্য আমি প্রথম যেটা বলছি সেটা হচ্ছে সবার সে নাই বিষয়টা এমন। আবার আমরা কিন্তু এখন বলছি যে এই সংস্কারের যে জিনিসগুলো, এগুলো শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না, এটাকে এর জন্য গণভোটে দিতে হবে, যাতে জনগণের মতামতটা আমরা জানতে পারি।
দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন, এই যে ডিম নিক্ষেপ, প্রতিবাদ, এটাকে যদি আপনি গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে তো ঠিক আছে, গণতান্ত্রিক অধিকার আছে। অতীতেও যারাই প্রতিবাদ করতে চেয়েছেন প্রতিবাদ করেছেন, এখনও যারা করছেন তারা করছেন। দুটো জিনিস দৃষ্টিকটু, একটা হচ্ছে গালিগালাজ করা, আর একটা হচ্ছে গায়ের উপর হামলে এসে পড়া। এটা তো আবার অধিকারের লঙ্ঘন। আপনি বাইরে থেকে প্রোটেস্ট করেন, আপনি স্লোগান দেন, আপনি প্লে কার্ড দেখান, আপনি প্রতিবাদ জানান, এতে কোনো সমস্যা নাই। যেই ডিম নিক্ষেপ করুক বা গায়ের উপর আসুক, এটা কিন্তু আপনার ওই যে উনি যেটা বলছেন কেন গ্রেফতার করলো, গ্রেফতার করেছে কিন্তু ওই যে মিছিল করার জন্য, প্রতিবাদ করার জন্য গ্রেফতার করে নাই, গ্রেফতার করেছে গায়ে হাত দেওয়ার জন্য, শরীরে আক্রমণ করার জন্য, এটার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমাদের দেশের কালচার, মানে এটার জন্য রাজনীতিবিদরা দায়ী কিনা এই যে ডিম? হ্যাঁ, মানে দায়ী বলতে আমরা যেহেতু আমাদের রাজনীতিটাকে দেশের মধ্যে সীমাবদ্ধ রাখছি না, আমাদের কিন্তু আমাদের যে এই নির্বাচন কমিশনের যে বিধান আছে, সেখানে কিন্তু দেশের বাইরে সংগঠন করা নিষিদ্ধ। নিষিদ্ধ বলতে দলের কোনো শাখা রাখা যাবে না, কিন্তু সবাই তো শাখা রাখছে। আওয়ামী লীগেরও শাখা আছে, বিএনপিরও শাখা আছে, জামাতেরও শাখা আছে। শুধু আমেরিকাতে জামাতের শাখা নেই না, আছে, শাখা আছে। না থাকলে জামাতের লোকেরা যে স্লোগান দিচ্ছে, তাহের ভাইয়ের নামে স্লোগান দিল দেখলাম আপনার, জামাতে তাদের নেতার জন্য স্লোগান দিয়েছে, শাখা আছে। এখন প্রশ্ন হচ্ছে কি শাখা আছে? জামাতের একটা মানে নিয়ম হচ্ছে তারা কিন্তু দলের নামে শাখা করে না, তারা নানা সোশ্যাল রিলিজিয়াস সংগঠনের নামে করে। তো এটারও ভালো দিক খারাপ দিক আছে, কারণ জামাতের যে সংগঠনগুলো ওখানে সক্রিয়, তারা কিন্তু ওখানকার রেজিস্টার্ড। তো ওখানকার রেজিস্টার্ড সংগঠন হলে আপনি কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামাতে পারেন না। কিন্তু নানাভাবে এই অভিযোগটা আছে যে তারা বাংলাদেশের রাজনীতিও তারা সেখানে করেন, কারণ ওই সংগঠনগুলোতে আপনি দেখবেন বিএনপি, আওয়ামী লীগ বা অন্য কোনো দলের নেতাকে তো ওনারা নেন না, ওনারা স্পেশালি জামাতের নেতাদেরকে সেখানে নিয়ে যান এবং তাদের বিভিন্ন সম্মেলনে তারা অংশ নেন, সেটা আলাদা বিতর্ক। এই ঘটনা থেকে আমরা কয়েকটা জিনিস দেখলাম। একটা জিনিস দেখলাম যে আওয়ামী লীগের যে একটা মানে ফ্যাসিবাদী চরিত্র আছে, মানে গালিগালাজ করা, গায়ে হাত দেয়া, এটা এখনও তারা এক্সিস্ট করছে। আওয়ামী লীগ শুধু কি গালিগালাজ করছে? গালিগালাজ তো আমরা কিছুদিন আগে দেখেছি যে বিএনপির এক নেত্রী এবং এনসিপির দুজনের মধ্যে কিন্তু উত্তপ্ত একটি পরিস্থিতির মধ্য দিয়ে সেখানেও কিন্তু গালিগালাজ। সেটা আমি বলছি, বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা এনসিপি, আপনি যাদের কথা বলেন, এদেরকে যদি আপনি ধরেন যে এরা তো এখন শক্তিশালী, হ্যাঁ, এরা এখন গালিগালাজ করছে, আপনি দেখবেন যখন তারা দুর্বল ছিল তখন কিন্তু তারা গালিগালাজ করে নাই। আমি যদি এখন আওয়ামী লীগকে দুর্বল ধরি, তাইলে একটা নতুন পার্থক্য যে তোমরা এখন খারাপ অবস্থা আছো, তোমাদেরকে একটা গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করতে হচ্ছে, তোমাদেরকে প্রমাণ করতে হবে যে না, তোমরা এই তোমাদের যে আগের চরিত্র ছিল সেটা থেকে, এইটাই এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি যে আওয়ামী লীগের কোনো পরিবর্তন হয় নাই। এখন বিএনপি বা এনসিপি গালিগালাজ করছে, সেটা তো আমরা দেখছি এখন গালিগালাজের একটা অবস্থানে তারা আসছেন, তারা নিজেদেরকে এম্পাওয়ার্ড ফিল করছেন এটার জন্য। কিন্তু আমরা তো দেখি নাই যে মানে যখন তাদের উপর যখন জুলুম নির্যাতন হয়েছে তখন তাদেরকে ওই ধরনের গালিগালাজ বা আপার হ্যান্ড নিতে আমরা দেখি নাই। তো এই জন্য যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা যেখানে দেশে একটা সহ অবস্থান করা যায় কিনা, হ্যাঁ, একটা মানে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা যায় কিনা সেই চেষ্টা করছি। সেখানে আওয়ামী লীগ যখন এই ধরনের উস্কানিমূলক কাজ করে তখন এটার প্রভাব কিন্তু আমরা আর রক্ষা করতে পারি না, এটার প্রভাব পড়তে থাকে। আরেকটা দুইটা জিনিস আমরা দেখলাম যে আওয়ামী লীগের বেশি ক্ষোভ কিন্তু আমরা দেখলাম যে এনসিপি নেতাদের উপরে। আমরা যদি ওখানে দেখি, ওখানে 4টা সত্তা গিয়েছে, একটা হচ্ছে হেড অফ দি গভর্নমেন্ট গিয়েছে, বিএনপি প্রতিনিধি গিয়েছে, এখানে একটা কৌশলও কাজ করেছে। এর আগে যখন আমরা দেখলাম সরকারের লোকেরা গিয়েছেন, সরকারের উপদেষ্টারা গিয়েছেন, সেখানে অন্য কোনো রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা ছিল না, তখন ক্ষোভটা ছিল সরকারের উপরে। এবারে আমরা দেখলাম সরকার কিন্তু একটু বেঁচে গেছে, সরকারের উপর আর ক্ষোভটা নাই, ক্ষোভটা চলে আসছে। এটা অনেকে মনে করছেন যে সরকারের একটা কৌশল, যে উনি যেটা বলছেন যে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে যাওয়ার হাকিকতটা কি, কৌশলটা কি? কৌশল হচ্ছে ওনাদেরকে যখন নিয়ে গেছেন, ক্ষোভটা আর প্রফেসর ইউনূসের দিকে বা ওনার এন্টুরেজ যারা ছিলেন, উপদেষ্টা বা প্রেস, এদের দিকে নাই, ক্ষোভটা চলে গেছে এখন প্রধানত এনসিপির দিকে। তারপরে আমরা দেখলাম কিছুটা বিএনপির দিকে, জামাতের দিকেও কিছুটা ক্ষোভ আছে। তবে প্রধানত ক্ষোভ এবং একেবারে গায়ে হাত দেওয়ার মতো, গালিগালাজ করার মতো জায়গাটা আমরা দেখেছি বেশি করেছে আক্তারের উপরে। এটা একটা আমাদের অবজারভেশন। 2 নম্বরে আমরা দেখলাম যে এখানে জামাত খুব সুসংগঠিত ছিল, জামাত তাদের নেতাকে তারা সেভ করেছে এবং পাশাপাশি তারা অন্যদের ব্যাপারেও তারা একটু সহযোগিতামূলক মনোভাব ছিল। কিন্তু সেই জায়গায় বিএনপি বা এনসিপি তাদের
যেই তাদের যে প্রবাসী কর্মী বাহিনী আছে তাদেরকে যে সংগঠিত করে এই জায়গায়ও পাল্টাইয়া দিবে, যদিও আমি এই পাল্টাপাল্টির পক্ষে না, বিরোধিতা করুক, বিক্ষোভ করুক, অসুবিধা মানে নেই। এটা কি ঢাল হিসেবে নিয়ে গিয়েছেন কিনা? মানে এই যে 3টে দলের প্রতিনিধিকে নিয়ে গেছেন, ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ঢাল হিসেবে আক্রমণ থেকে না, বাঁচার জন্য নিয়ে গেছেন কিনা? এটা আর ওখানে কিন্তু হচ্ছে বিএনপির নেতা কর্মীও ছিল, তারাও কিন্তু প্রতিবাদ করেছেন। তাহলে বিএনপির পক্ষ থেকে এটা প্রতিহত করলেন না কেন? এখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে আমাকে প্রতিহত করতে হবে কেন? কেউ প্রতিবাদ করছে, সে করুক, প্রতিবাদ করার অধিকার তার আছে। আমি তো বলছি প্রতিবাদের লিমিটটা ক্রস করেছে তারা, এটা একটা অবজারভেশন। এখন ওখানে যদি ধরেন বিএনপিও পাল্টা যায়, জামাতের লোকেরাও পাল্টা যায়, তাহলে কি হবে? তাহলে মানুষ দেখবে, এয়ারপোর্টে তো সেখানে প্রচুর মানুষ ছিল, তাই না, পুলিশ ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ওরা দেখবে যে এটা কারা, কোন দেশের লোক? কারণ আমার বাংলা ভাষায় যে স্লোগান দিচ্ছে, গালিগালাজ করছে, এটা তো আর আমেরিকানরা বোঝার কথা না। হ্যাঁ, একটু যোগ করি, একটু মানে আপনি তো দেখছেন যে বিদেশের মাটি তো আওয়ামী লীগের একটি তাদের সক্রিয়তা দেখতে পাচ্ছেন। দেশের মাটিতেও তো তারা কিছুদিন আগে প্রকাশ্যে মিছিল করেছেন, ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটিয়েছেন। এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন এবং নির্বাচনকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে কিনা? আওয়ামী লীগ তো আপনার, এখন আমরা যেটা মনে করছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। এই এখনকার পরিস্থিতিতে আওয়ামী লীগের এই মিছিল সমাবেশ বা হম্বিতম্বি, এটা এক ধরনের বেআইনি কাজ, এটা একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে আওয়ামী লীগ তো এক্সিস্ট করছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা তো প্রায় 95% নেতা কর্মীরা তো অক্ষত অবস্থায় দেশেই কোনো না কোনোভাবে আছে, তাই না? তো কথা হচ্ছে তারা তো পজিটিভ পলিটিক্স করতে পারতো, তাই না? আপনি দেখবেন তাদের মিছিল দেখলে মনে হচ্ছে একটা পলায়ন পর মনোভাব। পজিটিভ পলিটিক্সের কি সুযোগ দেয়া হচ্ছে? না, কারণ আপনি আওয়ামী লীগ নামলেই তো এক ধরনের ট্যাগ লাগিয়ে দিচ্ছে, দোসর বলে তাদেরকে ধরে মামলা দেওয়া হচ্ছে। আমরা একজন রিক্সাওয়ালাকেও দেখেছি যে 15 আগস্টে গিয়েছেন, তাকে ধরে একটি হত্যা মামলায় দেওয়া হয়েছে। হ্যাঁ, না, আমার কথা হচ্ছে পজিটিভ পলিটিক্স মিনস কি, আমি কি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আপনি পজিটিভ মানে কি, ধরেন আওয়ামী লীগের লোকেরা বলতে পারতো যে হ্যাঁ, আমরা অন্যায় করলে আমাদের বিচার করেন, হ্যাঁ, আমরা এটা করতে, কিন্তু সে যখন বলে তোরে দেখাই দিব, তোরে খাইয়া ফেলবো, আর একটু কয়েকদিন খাইয়ালো বাঁচালো, এই ধরনের কথা বলে, এটা তো হচ্ছে আওয়ামী লীগ নিজের দিকে আরও বেশি লোকদেরকে উস্কানি দিচ্ছে। তো আপনি নিজে পজিটিভ পলিটিক্স করবেন না, আরেকজনের কাছে পজিটিভ পলিটিক্স আশা করবেন, এটা হতে পারে না। এখানে নীতির কথা না, এখানে বাস্তবতার কথা। কি বাস্তবতার কথা হচ্ছে, আওয়ামী লীগ একটা গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ লুটপাট করেছে, গুম খুন করেছে, মানে আপনার এমন কোনো অপরাধ নাই যেটা আওয়ামী লীগ করে নাই। এই স্ট্যাটাসে আওয়ামী লীগ আছে। সেই অবস্থায় আওয়ামী লীগ কি আগের মতোই হম্বিতম্বি করে চলবে, আগের মতোই ভাবসাব দেখায় চলবে, না সে একটু নমনীয় থাকবে? এটাই হচ্ছে পজিটিভের জায়গা, যে সেই জায়গাটা কীভাবে নেবে। আপনি যদি গত বিএনপি এবং এই জামাতের পলিটিক্সটা দেখেন, তাদের উপরে বিরাট ধরনের নিপীড়ন ছিল। তারা পলিটিক্সটা কীভাবে করেছে, এই যে জামাত কীভাবে পলিটিক্সটা করেছে, জামাতে কিন্তু কোনো কার্যক্রম বন্ধ ছিল না। তারা কিন্তু দেখেছি জামাত গুপ্ত অবস্থায় পলিটিক্স করেছেন, ধরে নিতে পারেন আপনি গুপ্ত অবস্থায়, তার এক্সিস্টেন্স তো সে চালাবে, তাই না? আওয়ামী লীগ কি এখন গুপ্ত অবস্থায় করছে না? আমরা তো নানা ধরনের ফোন কল, নানা ধরনের বিষয় পাচ্ছি। বিএনপিকেও ধরেন তার এই সাংগঠনিক অবস্থানটা অক্ষত রাখার জন্য তো তাকে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হয়েছে, এবং বিএনপির লোকেরা তো জেলে গেছে, গুম হয়েছে, খুন হয়েছে। তারেক রহমান তো লন্ডন থেকে বসে বসে তার সংগঠন চালানোর জন্য 16-17 বছর তারেক রহমানের বক্তব্য নিষিদ্ধ করা হয়েছে, উনার কোন ধরনের লেখা ফেসবুকে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ করা হয়েছে, পত্রিকায় উনার কোনো বক্তব্য ছাপানো নিষিদ্ধ করা হয়েছে। ধন্যবাদ। উনি তো উনার দলের কার্যক্রম চালিয়ে গেছেন। এই বিষয়গুলো নিয়ে আমি আবার আপনার কাছে আসবো। জনাব আজিজ, আমি আপনার কাছে একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টা তো দেশে এবং বাইরে সব জায়গায় বলছেন যে ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চান। তারা কিন্তু এটাও বলেছেন, মানে আমরা কিন্তু দেখেছি যে আলোচনার টেবিলে রেখে একটি পক্ষ আবার রাস্তায় নেমেছেন। তাদের দাবি হচ্ছে পিয়ার নিয়ে শক্ত অবস্থানে আছে জামায়াত, এবং এনসিপি আছে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে। তো আগামী নির্বাচনে জুলাই সনদ এবং পিয়ার বাধা হয়ে দাঁড়াবে কিনা? দেখেন, আমি একটু মঞ্জু ভাই আমার খুবই ঘনিষ্ঠ এবং আমার খুবই ভদ্রলোক, আমারে ভালোবাসে, তারপরেও ওনার কথা একটু কন্টেস্ট করি। ধরেন, ওয়েবসাইটে দিয়ে মতামত নিয়েছে। এই বাংলাদেশের কত % লোক ওয়েবসাইট দেখে? আমাদের এই সরকারের অনেকেই ভেরিফাইড ফেসবুকে তার বক্তব্য দিয়ে দেয়। কয়জন দেখে? হ্যাঁ, মিডিয়ার কারণে, এই টকশোর কারণে, মাস মিডিয়ার কারণে এটা আলোচনায় আসে। ধরেন,
আমি বলি যদি গণমাধ্যম কমিশনের সংস্কার কমিশন একটা করছে না, সেটা জমা দিয়েছে তো, সেখানে আমাকে মেম্বার রাখতে চাইছে, আমি যাইনি। কারণ হচ্ছে যে প্রসেসে গঠন হয়েছে এটা দিয়ে কাজ হবে না। আমি কিন্তু মঞ্জু ভাই, আমি ওয়েবসাইটে উত্তর দিইনি ঠিকই, যুগান্তরে বিশাল করে আমার সংস্কার কীভাবে হওয়া উচিত গণমাধ্যমে একটা লাইন একটা শব্দ পিক আপ করে নাই। কারণ তাদের মনোজগতে যা আছে তাই, এটা তো ডিপ ফ্রিজে চলে গেছে, কাজ তো হয় নাই। যাই হোক, আরেকটা বলি, ধরেন বিএনপি এবং নিউ ইয়র্কে বিএনপি জ্যাকসন হাইটে আগেই প্রোগ্রাম দেওয়া ছিল, এটা একে অপরের কাউন্টারে দেওয়া ছিল। হ্যাঁ, জাতীয় পার্টি জামাতের মতো, এটা মঞ্জু ভাই যেটা বলছে ঠিক আছে। আমি কিন্তু এখনও বলি যে মঞ্জু ভাই বললো ভদ্রলোক যে ওখানে প্রতিবাদ করার, না, বিদেশের মাটিতে প্রতিবাদ করতে অ্যালাউ করা উচিতই না। কোনো বাংলাদেশি লোক এইরকম করবে, আমি এটাকে চরমভাবে অগণতান্ত্রিক বলবো। আমার হেড অফ স্টেটকে অপমান করবে, আমার পলিটিক্যাল লিডারকে অপমান করবে। মঞ্জু ভাই একটা পার্টির প্রধান, চেয়ারম্যান, তিনি যাবেন, তারা ডিম মেরে দিবে, তারা অপমান করবে। আই ডোন্ট অ্যালাউ ইট। এই কালচারের থেকে সরে আসতে হবে, না হওয়া পর্যন্ত গণতন্ত্র। মারা আর গায়ে হাত দেয়, এটা তো কোথাও দেশেও মানে অনুচিত, কোথাও। ভাই এই আপনার ওইটা দেখার দরকার নেই। আপনার গায়ে হাত দিল, মিছিল করতে পারবে, গায়ে হাত দিল, এইটা অফেন্স হবে। মিছিল করতে, এটা ইয়েতে আমেরিকান আইনে আপনার গায়ে হাত না দেওয়া পর্যন্ত অফেন্স না। কিন্তু আমাদের দেশে তো যেভাবে ওখানে প্রতিবাদ করছে, আমার সরকার তো অপমান হয়েছে, আমরা তো দেশবাসী অপমান হয়েছি। এটা সবসময়ই হয়, আমি বলছি না এই সময় হয়েছে। এটা শুধু দেশের বাইরে তো নয়, আমাদের দেশেও কিন্তু দেখা গিয়েছে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার তার গলায় জুতার মালা পর্যন্ত পরানো হয়েছে। না, বিষয়টা হচ্ছে, আমার কথা হলো ফৌজদারি অপরাধ যদি কেউ করে তার আপনি বিচার করেন। নেপালে প্রধানমন্ত্রী হলো, সাথে সাথে বলে দিছে না নির্বাচনের ঘোষণা দিয়েছে, না নির্বাচনের ঘোষণা দিছে, আর বলছে যারা ভাঙচুর করছে, এই যে হেলিকপ্টারে দড়ি পাওয়া গেছে, এটার বিচার হবে, সাথে পড়ার টেবিলে চলে গেছে। আমাদের দেশে তো সরকারের পক্ষ থেকে এই বব সন্ত্রাসকে অনেকটা নমনীয়ভাবে দেখা হয়েছে এবং উস্কায় দিছে, ব্যবহারও করেছে। এখনও এটাও তো নিউ ইয়র্কেও তো এটা মব সন্ত্রাসের অংশ। তাই এটার মব সন্ত্রাস তো, এটা তো অ্যাকসেপ্টেবল না। তো যাই হোক, আপনি যে কথা বলছিলেন, আমি বলছি, দেখেন, আওয়ামী লীগ যতই বলেন, আওয়ামী লীগ একটা বড় দল, তাকে 1 ঘন্টার নোটিশে তার কার্যক্রম এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করলেন। এখন তো অনেক কেচ্ছা কাহিনী, এই যে হচ্ছে, বিদেশে প্রোটেস্ট হচ্ছে। এখন ধরেন নির্দোষ যারা, শেখ হাসিনা তার আত্মীয় স্বজন নিয়ে আগে ভাগছে, তারপরে টেকালারা ভেঙে গেছে। হ্যাঁ, যখন ওই যে স্টারলিং আনে না ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন আমি বলছিলাম যে এটা ব্যবহার করবে কে, যারা ব্যবহার করবে সেটা তো পালাই গেছে। হ্যাঁ, এটা নিয়ে লাভ হইল কি, উনি ওই গ্রামীণ ফোনের ইয়েতে ঢুকাইছে। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে ধরেন সামনে নির্বাচনে আপনার 304 সিট আছে। এখন আপনি আওয়ামী লীগের তো 95% লোক দেশেই আছে, অনেকের বিরুদ্ধে মামলা নাই, অনেকে যদি আপনার দোষ করে থাকে তার বিচার করেন, সমস্যা নেই। আইনি পদ্ধতিতে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের কেস হচ্ছে না, শেখ হাসিনা তারপরে আগের হোম মিনিস্টার, আপনি ওখানে ওই প্রসেসে তো বিচার করতে পারতেন। কিন্তু এখন না ঘরকা না ঘাটকা অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করছেন। বাংলাদেশের কালচার আপনার চাপায় দিলেন আর চুপ হয়ে থাকবে তা তো না। ভোটের সময় কি করবেন? একজন লোক ভোট দিতে আসলো, ভোটে দাঁড়ায় গেল, কি করবেন? সুতরাং আইনগতভাবে এটা, যেমন জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্যে, এটাকে আমি বলি কি যে তাদের অফিস দখল করছে। আমি মনে করি জাতীয় পার্টি এই শেখ হাসিনাকে ফেসিস্ট বানানোর সবচেয়ে বড় পার্টি, সব সময় তাদেরকে, এই মন্ত্রী থাকছে, অপোজিশনে থাকছে, এই কাজটা জাতীয় পার্টির সবচেয়ে দায়ী, আমি বুঝি। কিন্তু আমার কথা হলো, মব সন্ত্রাস করে কেন হবে? আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেন, আপনি একটা বাহিনী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে কার্যালয়ের সামনে যেতে হবে কেন? না, এটা তো তারপরে প্রধান উপদেষ্টার কাছে দাবি করতে পারেন। সফট ফ্যাসিস্টের দোষক আর হলো উগ্র ফ্যাসিস্টের দোষক হলো জাতীয় পার্টি। আর ইসলামিক আন্দোলন বাংলাদেশ সব নির্বাচনে অংশগ্রহণ করছে, একটা পোস্টার ছেড়ে যায় নাই,
যখন স্থানীয় সরকার নির্বাচনে বরিশালে শেষে গেছে, ওখানে মারপিট করছে, বাস উল্টা গেছে। এখন গণঅভ্যুত্থানের অংশ সে, এখন সে পিআর সিস্টেমের প্রবক্তা। তারা যদি বৈধতা পায়, জাতীয় পার্টিরও তো বৈধতা পাওয়া আমি ওইটাই তো বলছি যে ফ্যাসিস্টের দোসর যদি ধরেন, সবটা ধরেন, 14 দল ধরেন, জাতীয় পার্টি ধরেন, ইসলামিক আন্দোলন বাংলাদেশ আপনার ইয়া হয় কেমনে, অভ্যুত্থানের শক্তি হয় কেমনে, তাকে আপনি হেয়ার করবেন কেন? সে সমন্বয় কমিটির বৈঠকে বসবে কেন? ঐক্যমত্য কমিশনের বৈঠকে বসবে কেন? সেও তো দোসর। অনেক কথা প্রমাণ নাই, অনেক কথা তারা তো নিরাপদে ইলেকশন করছে, নিরাপদে ইলেকশন। তো আমি যেটা আরেকটা বলতেছি, যেটা হচ্ছে যে পিআর পদ্ধতি, পিআর পদ্ধতিতে একটা জরিপ হয়েছে, প্রাইভেট জরিপ করছে, ইনোভেশন কনসাল্টিং একটা 56% মানুষ বলছে পিআর সিস্টেম বোঝে না। তার ভিতরে যে তরুণের বেশি সংখ্যক বলছে তারা পিআর সিস্টেম বোঝে না। এবং এখানে 10,000-এর উপরের লোক, প্রায় 10,500 লোকের মতামত নিছে, সেখানে তরুণ আছে 46%। চিন্তা করেন, তরুণরাও এখন এলাকার বোঝে না। সুতরাং পিআর সিস্টেম যদি হুট করে, মঞ্জু ভাই আছে যে নিবু আকারে আলোচনা হয়েছে, ঐক্যমত কমিশনের যে 866টা সংস্কার ছোট বড় প্রস্তাব আলোচনা হয়েছে, শেষ পর্যন্ত মৌলিক সংস্কার আছে 19টা। তো তার ভিতরে যখন আলোচনা হয় প্রেসিডেন্ট, তখন তো ঐক্যমত কমিশন এটা এজেন্ডাভুক্ত ছিল। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আরো একবার। মুজিবুর রহমান মঞ্জু, একটু জানতে চাই যে যুগপৎ আন্দোলন হয়েছে, তাদের দাবি দেওয়ার মধ্যে একটি ছিল পিআর এবং আরেকটি ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে গেলে তো আওয়ামী লীগের সাথে অংশ নিয়েছে আরও অনেক দল, সবাইকে নিষিদ্ধ করতে হবে। এখন সবাইকে যদি আপনারা নিষিদ্ধ করেন, তাহলে নির্বাচন কাকে নিয়ে করবেন? না, নির্বাচন করার সাথে নিষিদ্ধ করার কোনো প্রশ্ন নাই। কথা হচ্ছে, আপনি যদি বলেন যে একটা লোক চুরি করেছে, তাকে যদি আপনি অ্যারেস্ট করেন, তাহলে দেশের ট্যাক্স কে দিবে? এটা তো কোনো প্রশ্ন হতে পারে না। দুইটা আলাদা সত্তার জায়গায়। নির্বাচনের সাথে দল নিষিদ্ধ, একটা দলকে আপনি নিষিদ্ধ করবেন কেন? নিষিদ্ধ দলকে নির্বাচন করতে পারে না, আমি আপনাকে প্রশ্ন করছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নটা আসছে কেন? জাতীয় পার্টি নিষিদ্ধের প্রশ্নটা আসছে কেন? 14 দলীয় লোকদেরকে নিষিদ্ধ করার প্রশ্ন আসছে কেন? কারণ তারা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র ধ্বংসের জন্য তারা কাজ করেছে। কেউ প্রশ্ন করেছেন আসলে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল কিনা। কারণ আওয়ামী লীগকে যদি সন্ত্রাসবাদী দলের, বাংলাদেশে 2-1টা দল নিষিদ্ধ হয়েছে না, যে হিজবুত তাহরির বা আরও কিছু দল নিষিদ্ধ হয়েছে না, তো সেগুলো নিয়ে তো কেউ কথা বলছেন না। যে হিজবুত তাহরির নিষিদ্ধ হলে এরা ইলেকশন করবে কীভাবে, এটা কি কেউ প্রশ্ন তুলছে না। তাহলে হিজবুত তাহরির বিরুদ্ধে অভিযোগটা কি? যেই অভিযোগটা হিজবুত তাহরিরের বিরুদ্ধে, যেই অভিযোগটা আমাদের এখানে বিভিন্ন দল, এদের চাইতে অনেক বেশি সন্ত্রাস, হত্যা, গুম, খুন সব কিছুর সাথে আওয়ামী লীগ জড়িত। একটা লোক যদি আপনার করে, কি বলে, এই টাকা পাচার করে, ওকে আপনি গ্রেফতার করেন না, সে কি ভোট দিতে পারে? হয়তো জেলখানা থেকে যদি তার ভোটের সিস্টেম থাকে তাহলে জেলখানা বসিয়ে দিতে পারে। সে তো ধরেন ঘর সংসারও করতে পারে না, সে তো ব্যবসা বাণিজ্য চালাইতে পারে না, সে তো সব কিছু থেকে ডিটাচ থাকে। আমাদের প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের লোকেরা এগুলো করেছে, কিন্তু দলীয়ভাবে আওয়ামী লীগ দায়ী কিনা, দলীয়ভাবে জাতীয় পার্টি দায়ী কিনা। যদি দায়ী থাকে তাদের তো একটা শাস্তি চাই, আমরা একটা বিচার তো হতে হবে। তো বিচারটা কি? এখন আমি আপনাকে যদি এই প্রশ্নটা এইভাবে সমাধান করা যায়, ধরেন আজকে শেখ হাসিনা যদি পতন না হতো, তাহলে জাতীয় পার্টি, 14 দল, এদের স্ট্যাটাসটা কি থাকতো আর আমাদের স্ট্যাটাসটা কি থাকতো, সেটা আপনি তুলনা করেন। মানে জাস্ট এরকম, যদি আপনার চোখ থাকতো আপনি দেখতেন, আর চোখ না থাকলে আপনি কি করতেন? সব কিছু অন্ধকার দেখতেন। এই তো জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল, আজকে যদি শেখ হাসিনার পতন না হতো, তারা কোন স্ট্যাটাসে থাকতো, আমরা কোন স্ট্যাটাসে থাকতাম? তাহলে আপনাদের যুক্তিটা, মানে আপনাদের বলতে আমি আপনাকে বোঝাচ্ছি না, যারা বলছেন যে নিষিদ্ধ চাই না ইত্যাদি, তাদের যুক্তিটা তো এমন যে আপনার ওই চক্ষুষ্মান লোক আর অন্ধ লোক দুইজনকে এখন দেখতে হবে। বিষয়টা এরকম না। দেখেন, এই আলোচনাটা একে অপরের দিকে ঠেলে দিলে হবে না, এটাকে খুব একটা যুক্তিগ্রাহ্য জায়গা থেকে দেখতে হবে। ওরা যেহেতু খুন করেছে, গুম করেছে, ভোট নষ্ট করেছে, অধিকার হরণ করেছে, লুটপাট করেছে, তাদের একটা বিচার, তাদের একটা শাস্তি প্রক্রিয়া লাগবে। এবং সেই শাস্তি প্রক্রিয়াটা কি দল নিষিদ্ধ করা? তাই এটার সাথে নির্বাচনে অংশগ্রহণ করার সম্পর্ক কি? নির্বাচনে তো ব্যক্তির ভোটাধিকারের ব্যাপার, সবাই অংশগ্রহণ করতে পারবে, ব্যক্তি হিসেবে কারো যদি না থাকে করতে পারবে। এখন এই দলগুলোকে আপনি বাংলাদেশের রাজনীতিতে এখন তার স্ট্যাটাস কী হবে, দিস ইজ দি কোশ্চেন। এখন আসেন,
আরেকটা প্রশ্ন ওঠে যে এটা কি এক্সিকিউটিভ অর্ডারে তাদের শাস্তি হবে না বিচারিক প্রক্রিয়া হবে? হ্যাঁ, বিচারিক প্রক্রিয়াই তো। এক্সিকিউটিভ অর্ডার তো একটা বিচারিক প্রক্রিয়া, তাই না? আমরা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসলো, আপনার এই যে ধরেন কালের কণ্ঠ অফিসে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসার পরে অথরিটি করে কি? একটা তদন্ত কমিশন করে, তৎপর্যন্ত আপনাকে সাসপেন্ড রাখে, তাই না? আওয়ামী লীগের রাজনীতিটা এখন এক ধরনের সাসপেনশনের মধ্যে আছে। তো একইভাবে জাতীয় পার্টি এগুলো না করলে, যেমন জাতীয় পার্টি দেখেন এখন এমন এমন ভাব কথাবার্তা বলছে, যেমন মনে হচ্ছে যেন তারাই গণ অভ্যুত্থানের একটা শক্তি, অথচ আজকে যদি আওয়ামী লীগের পতন না হতো জাতীয় পার্টির দাব প্রাণীর আপনি টিকতে পারতেন না। আওয়ামী লীগের, আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের সাথে আরো যারা অংশীদার ছিলেন সকলেরই কি আপনার এই পানিশমেন্টের আওতায় আনা উচিত ছিল কিনা? শুধুমাত্র জাতীয় পার্টির বিচার তো সবার কমন হবে না। একজন খুন করেছে তার খুনের বিচার হবে, একজন দুর্ব্যবহার করেছে তার দুর্ব্যবহারের বিচার হবে, একজন দুর্ব্যবহার করে নাই কিন্তু দুর্ব্যবহারকারীকে সাহায্য করেছে, সে যদি ক্ষমা চায় তার জন্য এক ধরনের ফয়সালা হবে। আমরা এই জন্যই বলছি যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, এদের যদি আপনি একটা বিচারিক প্রক্রিয়া না আনেন এবং যদি ন্যায় বিচার না করেন, হাসিনাকে ফাঁসি দিবেন, রাশেদ খান মেননকেও ফাঁসি দিবেন কিনা, ফাঁসি দেওয়ার কথা আমি বলছি, আমি বলছি বিচারটা গ্রেভ পর্যায়ে নেবেন কিনা, সেটা তো যার যার অপরাধের ক্রম অনুসারে ঠিক হবে। কিন্তু টিল তাদেরকে আপনি যতক্ষণ অপরাধের বিচার না করছেন ততক্ষণ পর্যন্ত তারা তো সমাজে এমন একটা অবস্থা আছে, তারা রিস্কি পজিশনে আছে। দেখেন এখনো জাতীয় পার্টির নেতারা সমাজে বিচরণ করছে। একটু সংক্ষেপে জানতে চাই, যদি শেষ পর্যন্ত পিআরএ নির্বাচন না হয় তাহলে আপনাদের অবস্থান কি হবে, এবং জাতীয় পার্টি যদি নিষিদ্ধ না হয় তাহলে আপনাদের অবস্থান কি হবে? দুটো প্রশ্ন একটু উত্তর দেবেন। জাতীয় পার্টি নিষিদ্ধ না হলেই আমরা কিছু করব না, বিষয়টা এই পর্যায়ে আমরা নাই, বা পিআর না হলেই আমরা নির্বাচনে নাই, এটা কিন্তু এবি পার্টির পজিশন না। এবি পার্টির পজিশন ফ্লেক্সিবল। আমরা আমাদের দাবিগুলো দিচ্ছি, যে আপনার সামনে যে এখন কথা বলছি এটা যুক্তি, মানুষ বিচার করবে আমাদের পজিশনটা পরিষ্কার কিনা। আমি যদি বলি যে এটা না হইলে এটা নাই, মানুষ বলবে যে ওমা উনি তো নিজেই বিচার করে ফেলতেছে, উনি নিজেই তো ফয়সালা দিয়ে দিচ্ছে, ঠিক আছে না? আমাদের বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টির সময় এই সমস্ত দলগুলো যেগুলো আছে এগুলোকে আপনারা আপাতত স্থগিত রাখেন, কারণ এরা যখনই মুভ করতেছে তখন কিন্তু আমার গায়ে লাগতেছে। আমার যার ভাই মারা গেছে, যার বোন আহত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে, ও তো দেখতেছে ভাই এই তো দায়ী, এটা তো কিছু বলে নাই। মানুষ যখন গুম করছে সে তো কিছু বলে নাই, সে চুপ থাকলে আমার গায়ে কষ্টটা কম লাগে। সে যখন আবার ওই যে আমাদের আঞ্চলিক ভাষা বলে তাফালিং করে যে ওই স্বৈরাচারের দোষর, সে যখন এসে আমাকে জ্ঞান দেয়। দেখেন আজিজ ভাই অনেক দিন থেকে ফাইট করেছেন, আওয়ামী লীগ আমলেও ফাইট করেছেন, উনি বলছেন ওনার ছেলে মেয়েদেরকে দেশে রাখতে পারেন নাই। তো আমরা কিন্তু এই গণ অভ্যুত্থানের সমালোচনাও করছি, আমরা ডক্টর ইউনূসের সমালোচনা করছি, আমরা গণ অভ্যুত্থানের শক্তিদের, ছাত্রদের সমালোচনা করছি। আওয়ামী লীগের কোনো লোকের সমালোচনা তো আমি গ্রহণ করব না ভাই। তুমি তো তোমার ওই স্বৈরশাসনের সমালোচনা তো তুমি করো নাই, তুমি এখন সমালোচনা করতে পারো না, ঠিক আছে? আমরা সমালোচনা করতে পারি এই জন্য কারণ আমরা আওয়ামী লীগের সমালোচনাও করেছি, এখনো যেটা নৈতিক সেটাকে আমরা করছি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমরা মনে করি ওই যে ডিম মারা, গায়ে হাত তোলা, এগুলো সবসময় অন্যায় ছিল, এগুলো সবসময় একটু ন্যায়সঙ্গত ছিল না, কারণ আইনকে আইনের গতিতে চলতে হবে। একটা সময় ছিল হ্যাঁ অভ্যুত্থানের আন্দোলনের স্পিরিট থাকে, আস্তে আস্তে আবার সেটাকে স্বাভাবিক পর্যায়ে আনতে হয়। তো আমার কথা অত্যন্ত পরিষ্কার, যদিও একটা ছোট্ট বিষয় আমি একটু বলি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আজিজ ভাই বলেছেন যে হ্যাঁ ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়তো কিছু ইলেকশনে পার্টিসিপেট করেছে, আবার কিছু ইলেকশনে করে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু 2014 ইলেকশনে পার্টিসিপেট করে নাই, 18তে তো করেছে, 18তে তো অন্যরাও করেছে, 18তে বিএনপিও করেছে, জামাতও করেছে, এবং তারা নির্বাচিত হয়ে পার্লামেন্টও তো গিয়েছে। আপনি ওর দোষ দিলে নিজের দিকেও তো আঙ্গুল দিতে হবে। এরপরে দেখেন কথা হচ্ছে চূড়ান্ত সময়ে সবাই কি হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তো চূড়ান্ত সময়ে আন্দোলনের সহযাত্রী ছিল, সহযোগী ছিল, সংগ্রাম করেছে। হ্যাঁ ওর গায়ে কম মারছে, আপনার গায়ে বেশি মারছে, এটা আপনি বলতে পারেন, কিন্তু আমাদের কাছে রেখাপাত হচ্ছে জুলাই। এখন ধরেন জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কেউ কেউ আগে ছাত্রলীগ করেছে, সার্জিস আলম ছাত্রলীগে ছিল, নুরুল হক নূর আগে ছাত্রলীগ করতো, বা শিবিরের অনেক ছেলের ব্যাপারে অভিযোগ যে তারা হল কমিটিতে ছিল, ঠিক আছে ছিল, কিন্তু তারা জুলাইতে এসে যখন দাঁড়িয়েছে তখন তো সে ওপেন হয়ে গেছে, তখন তো সে প্রতিবাদী বিক্ষোভে এসে অংশগ্রহণ করেছে। জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর মেম্বার ছিল না, ছিল তো, উনি যখন বিদ্রোহ করে বাংলাদেশের পক্ষে এসেছেন, আপনি তো ওনাকে আর পাকিস্তান, যেটা আওয়ামী লীগ সবসময় ওনাকে নিয়ে খেলতাম মানে ট্রল করে, এটা তো আর হইতে পারে না। আমাদেরকে কে বেশি অবদান রেখেছে, কে কম রেখেছে, কে আগে এসেছে, কি পরে এসেছে, এই বিতর্কটা থাকবে, কিন্তু ফাইনালি মনে করতে হবে যে গণ অভ্যুত্থানের শক্তি হচ্ছে তারা যারা জুলাইতে এসেও, যেমন ধরেন আপনি জানাল ইব্রাহিমের কথা ধরেন, উনি আমাদের সারা বছর আমাদের আন্দোলন
জেনারেল ইব্রাহিম সারা বছর আমাদের আন্দোলনের সহযাত্রী ছিল না, কিন্তু শেষে এসে 24-এ উনি যখন বিট্রে করলো, ফাইনালি তো উনি তো বেইমান। হ্যাঁ, আপনার কাছে আমি আসবো আরও একবার। আজিজ, একটু জানতে চাচ্ছি, বিএনপি অভিযোগ করেছে যে পিআর সিস্টেম চালু হলে সেখানে টাকার খেলা শুরু হবে। বিএনপির অভিযোগ দিয়ে যদি প্রশ্ন করতে চাই, তাহলে এমন একটি টাকার খেলার পদ্ধতি নিয়ে কেন দলগুলোর আন্দোলন? না, দেখেন, পিআর সিস্টেম ধরেন আগে ইসলামিক আন্দোলন বাংলাদেশ, এরা কিন্তু 1/11-এর সময় দরখাস্ত করছিল, এটা সত্য। কিন্তু জামাত ইসলামের যখন আলোচনা আসে, এই ঐক্যমত কমিশনে আলোচনা আসে, তখন কিন্তু ফাইনালি হয়তো জোর দেওয়া হয় নাই, এই কারণে আলোচনাটা এজেন্ডাভুক্ত হয় নাই। হ্যাঁ, তো এখন ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে, আপনি ওয়েস্টমিনস্টার সিস্টেমে নমিনেশনও দিয়ে দিছে জামাত, 300 সিটে নমিনেশনও দিয়েছে, তারপরে আবার মাঠে গেল, তাহলে ঐক্যটা ভেঙে গেল না? আমরা তো অবজার্ভ করেছি, আমি তো মনে করি যে ঐক্যমত্য প্রায় কাছাকাছি গেছিল। ধরেন জুলাই সনদটা প্রধান হার্ডেল ছিল। জুলাই সনদে তো এটা হয়েছে যে বিএনপির তরফ থেকে বলতে শুনেছি যে যেখানে যেখানে গঠন সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেটা সংবিধানের কাছে থাক, পরবর্তী পার্লামেন্ট অ্যাপ্রুভ করবে, আর যেগুলো না সেগুলো বাস্তবায়ন করা হোক। সর্বশেষ বলছে যে আমরা অ্যাপিলেট ডিভিশনে অর্থাৎ সুপ্রিম কোর্টের আপনারা মতামত নিতে পারি, মতামত নিয়ে বাড়বে। আমার কথা হচ্ছে জিনিসটা তো কাছাকাছি আসছিল, সেখানে বসে ঠিক করা যেত। এখানে আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা ভিন্ন মানে আনুপাতিক নির্বাচনে গেলে জামাতের ভোট কিন্তু সব সিটে বেশি, কিন্তু ওয়েস্টমিনস্টার সিস্টেমে সিট পায় না, এই কারণে তারা ইন্টারেস্টেড বেশি হয়েছে হয়তো, যে বেশি পার্লামেন্টে সিট দিতে পারবে। এখন ধরেন যেটা বলা হয়েছে যে টাকার খেলা বেশি, ধরেন পৃথিবীতে প্রায় 7-8 প্রকারের আপনার পিআর সিস্টেম আছে। যেমন আমি সমকালে বিরাট করে লিখেছি যে আমি পিআর সিস্টেমের পক্ষে লিখেছি, কিন্তু শর্ত হচ্ছে উচ্চ মানের গণতন্ত্র লাগবে পার্টিগুলোর ভিতরে এবং দেশের নাগরিক ভোটারদের কাছেও। আমি বলছি উচ্চ মানের গণতান্ত্রিক চর্চা না হলে পিআর সিস্টেম ফাংশন করবে না, সরকার নড়বড় হয়ে যাবে, যেটা নেপালে হয়েছে, ইসরায়েলে হয়েছে। এটা যাই হোক, যে কথা আপনি বলছিলেন বেচাকেনা, ধরেন 300 সিটে আপনার নমিনেশন দিবে, 300 সিটে জামাত ইসলাম নিচের কক্ষ চাই উচ্চ কক্ষ চাই, ধরেন নিচের কক্ষে 300 সিটে আপনি পিআর সিস্টেমে নির্বাচনে গেলেন, 300 জনের লোকের নাম দিতে হবে তো। হ্যাঁ, ধরেন আমি কাউকে বলছি না, ধরেন এখানে তো স্কোপ থাকে, 300 যে নাম সিরিয়াল দেবে, ইলেকশন একটা পদ্ধতি, ইলেকশন কমিশন উপর থেকে যত পার্সেন্ট সিট পাবে অত পার্সেন্ট নিয়ে নেবে। হ্যাঁ, কিন্তু এখানে যদি সরলভাবে এভাবে ছেড়ে দেন, তাহলে কেউ প্রতিনিধি পাবে, কেউ প্রতিনিধি পাবে না। কারণ একজন পঞ্চগড়ের লোক হবে, ধরেন আমার পাবনার লোক হবে না, এরকম হইতে পারে। আরেকটা হতে পারে, ধরেন আপনি ডিস্ট্রিক্ট ওয়ারি ভাগ করলেন, আমি তালিকা দেব, আমি 20% ভোট পাইলাম, 20 জন উপর তালিকার থেকে হলো, হ্যাঁ 20% ভোট হলো। এখন 20%-এর তালিকা অনুযায়ী ধরেন দেখা গেল যে ফখরুল ইসলাম আলমগীরের সিটে অনুপাত হারে নির্বাচনে ফখরুল ইসলাম আলমগীর পায় না, হ্যাঁ অন্য আরেকজন পাওয়া যায়। ধরেন জোনায়েদ সাকি সাহেব, উনি 1% বা 2%, একটা বটম লাইন তো থাকবে, যাই হোক উনি হয়ে গেল, অল্প ভোটে হলো। কিন্তু দেখা গেল যে আরেকজন 30% ভোট বা 20% ভোট পাওয়া আসলো না। এই যে একটা এখানে পিআর সিস্টেমে শুধু বড় দলকে বলা হচ্ছে, যুক্তি দেওয়া হচ্ছে বড় দল যাতে আপনার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে, এই জন্য সব দলের মিশ্র একটা সংসদ। কিন্তু সেখানে তো এও হতে পারে, ধরেন কথায় আপনি 100 জনের নাম রাখলেন, শেখ হাসিনার মতো সব ব্যবসায়ী ঢুকায় দিবে, বিড সিস্টেম চলবে, তো আমার নাম উপরে রাখতে কত টাকা লাগবে, এর স্কোপ তো থাকবে। অথবা ইসলামিক আন্দোলন বাংলাদেশ বলে যত পার্সেন্ট ভোট পাবে পরে পার্টির থেকে নমিনেশন দিবে, ঠিক করে দিবে, তাহলে তো আমার বউ বাচ্চা ভাই বোন দিয়ে দিলাম, তো আরও তো হয়ে গেল। আর পিআর সিস্টেমের মাইনাস পয়েন্ট অনেক আছে। আমি এত ডিটেলে যাচ্ছি না, তবে আমার বক্তব্য হচ্ছে এই যে আগে একটু হাজির করলাম যে এই দেশের 26% বলা হচ্ছে না পিআর সিস্টেম বুঝবে, হ্যাঁ বুঝবে, শুরু করলে বুঝবে এক সময়, কিন্তু তার আগে তো পিআর সিস্টেমে ঢুকলে তো বেরোন যায় না,
ব্যাপারটা এমন। হ্যাঁ, 56% লোক পিয়ার বোঝে না, এবং তরুণরা আশ্চর্য, 1000-এর উপরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারাও বলছে একটু যোগ করি, সেটি হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালেও পিয়ার সিস্টেম ছিল, তারা কি সঠিকভাবে তো পিয়ার সিস্টেমটা মানে ব্যবহার করতে পারেনি। বাংলাদেশেও তো যে বিষয়টা মানুষ বোঝে না, সেই বিষয়টা কি সঠিকভাবে ব্যবহার সম্ভব হচ্ছে? এই জন্য নেপালে যেটা হচ্ছে, ওখানে দুর্নীতি, বেকারত্ব, আমাদের দেশে যতগুলো সমস্যা আছে এ ধরনের সমস্যা তৈরি হয়েছিল শাসন ব্যবস্থার কারণে। ওরা রাজতন্ত্র থেকে পিয়ার সিস্টেমে আসছে। পিয়ার সিস্টেম এলে ওই রকমই সবসময় নেগোশিয়েট করতে হয়েছে সরকারকে। অমকে বাগড়া দিলে আবার সরকার পতন ঘটে যাবে। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আরও একবার। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আমি আবার ফিরতে চাই। সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে পিয়ার পদ্ধতি কি ক্ষমতার সিঁড়ি কিনা, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি কিনা? দেখেন, এই যে পিয়ার নিয়ে যত যুক্তিতর্ক হচ্ছে, এটা প্রত্যেকটা হচ্ছে ইন্টেনশনাল একটা যুক্তিতর্ক, এবং পিয়ার চাওয়া না চাওয়ার মধ্যে আসল হচ্ছে রাজনৈতিক স্বার্থ। এখানে যে সুবিধা অসুবিধার কথা বলা হচ্ছে, প্রত্যেক পদ্ধতিতে সুবিধা অসুবিধা আছে। আমি আজিজ ভাইয়ের এগুলো শুনছিলাম, পিয়ারের পদ্ধতিটাই হচ্ছে টোটাল একটা ভিন্ন পদ্ধতি। এটাতে আমাদের এখন যে আমরা যে কনসেন্ট্রেশনে আছি, এমপি মানে হচ্ছে উনি লোকাল উন্নয়ন করবেন, আমাদের এমপিদের তো এটা দায়িত্ব না। আমাদের এমপিদের দায়িত্ব হচ্ছে আইন প্রণয়ন করা। সেটা তো সংস্কার করে ফেলছেন। না, আমি বলছি আর কি, আমাদের এখানে যেটা দাঁড়াইছে, যে আমরা এমপি মানে মনে করি যে সে আপনার রাস্তা করবে, সে ব্রিজ করবে, কালভার্ট করবে, কাবিখারে। এটা কিন্তু এমপির দায়িত্ব না। এটার জন্য আমাদের লোকাল গভর্নমেন্টের একটা স্ট্রাকচার আছে। এমপিদের মৌলিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের নীতি নির্ধারণে বিতর্ক করবে, তারা আইন প্রণয়ন করবে, তারা সাংবিধানিক বিষয়গুলোর সাথে তারা ব্যাখ্যা করবে, এবং সর্বোচ্চ পর্ষদ হচ্ছে তারা জবাবদিহিতা রাখবে সরকারকে। এখন পিয়ারের পদ্ধতিটা হচ্ছে ওই ধরনের একটা উন্নত পদ্ধতি, যে আপনি আপনার দল থেকে কারা কারা পার্লামেন্টে ভূমিকা রাখবে, আপনি তাকে কি ম্যান্ডেট দিচ্ছেন। যেটা উনি বলছেন যে প্রতিনিধিত্ব কোন এলাকার হবে, এই এলাকার প্রতিনিধিত্ব পদ্ধতিটাই তো আমাদের এই বর্তমান ভুল পদ্ধতি, যার কারণে আপনি দেখবেন আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাটা কার্যকর না। এমপিরা গিয়ে রাস্তাঘাট উন্নয়ন করে, এমপি বক্তৃতায় বলে যে আমি এই মসজিদে এত অনুদান দিব, এটা করব সেটা করব, এটা এমপির কাজই না। তো যাই হোক, এই বিতর্ক তাহলে বাংলাদেশের আমি আপনাকে সিস্টেমে বাংলাদেশে যে পিয়ার কতটা যুক্তিযুক্ত? পিয়ারের যুক্তির আসল যুক্তি হচ্ছে, আপনি যদি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ইন্টারভিউ পড়েন, সেটাতে আপনি দেখবেন মির্জা ফখরুল বলেছেন যে জামাত 30টা সিট চেয়েছিল, ওনারা 30টা না আরো কম দিতে চেয়েছে, ফলে জামাত এখন পিয়ার নিয়ে খুব সিরিয়াস হয়েছে। এটা হচ্ছে ওনাদের কথা। তাহলে বিএনপিতে দিতে চেয়েছে, 30টায় বনিবনা হয় নাই। জামাত আরো বেশি চেয়েছে, বনিবনা হয় নাই। তাহলে পিয়ারটা তো হচ্ছে এই বনিবনা না হওয়ারই একটা কনসিকুয়েন্সেস। আমি এই যে যুক্তিতর্ক না, এগুলোকে আমি একদম অপ্রয়োজনীয় যুক্তিতর্ক মনে করি। কারণ যেটার পদ্ধতি, সেই পদ্ধতির ভালো খারাপের জন্য আপনি নিচ্ছেন না বিষয়টা তা না। পদ্ধতিগতভাবে পিয়ার, উনি যেটা বলেছে উন্নত গণতান্ত্রিক পদ্ধতি, তাহলে উনি তো স্বীকার করছেন এটা উন্নত গণতান্ত্রিক পদ্ধতি। তো মানে আপনি উন্নত গণতান্ত্রিক পদ্ধতি নিতে চান না। কেন নিতে চায় না? কারণ পিয়ার নিলে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, বিএনপির ধারণা। আর জামাত মনে করে পিয়ার নিলে তার সংসদে যাওয়ার নিশ্চয়তাটা, সে যে এখন বিএনপির কাছে 30টা ভাগাভাগি চায়, তখন আর বিএনপির কাছে ভাগাভাগি চাইতে হবে না, সে অনায়াসে 30 থেকে 50টা সিট অটোমেটিক পেয়ে যাবে। কারণ জামাতের ভোটটা হচ্ছে কনফাইন্ড, জামাত ধরতে পারে তার কত ভোট আছে। বিএনপি আওয়ামী লীগ কিন্তু তার ভোট কত ধরতে পারে না। কারণ প্রত্যেক বছরই দেখবেন বিএনপির কখনো বেড়ে এটা 40-এ চলে যাচ্ছে, 50-এ চলে যাচ্ছে, আবার পরের বছর এটা নেমে 10-15-তে চলে যাচ্ছে। আমি এই জন্য এই জায়গাটা আরো কথা বলতে চাই, আপনি সময় দিলে আমি বলবো। না, আমি যেটা বলছি যে এই যে সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। এখন এখানে যদি আপোষে, ঠিক আছে, বিএনপিকে আমরা বলতে পারি যে আপনি জামাতকে 30টা 35টা, আপনি তো দিছেন আগে জামাতকে 25টা দিছেন না, তো আপনার তো ভাগবাটোয়ারা, এটাকে আমি ভাগবাটোয়ারা বলছি কেন, এটা হচ্ছে অ্যালায়েন্স রাষ্ট্রের। ওনারা আগে যেটা অ্যালায়েন্স করেছেন সেটা হচ্ছে দলের স্বার্থে, ঠিক আছে, যে আওয়ামী লীগ ঠেকানোর জন্য ওনারা জোট হয়েছেন। শুধু জোট হন নাই, ওনারা একে অপরের যায় ক্যাম্পেইন করছেন, একে অপরের জন্য যান প্রাণ দিয়ে কাজ করছেন। আমি বিএনপির বহু নেতাদের কাছে শুনেছি যে আমি জামাতের লোকদেরকে বেশি পছন্দ করি, কারণ জামাতের লোকেরা ইলেকশনে খুব আন্তরিকভাবে কাজ করছে, বিএনপির লোকদেরকে পয়সা না দিলে কাজ করে না। জামাতের লোকদেরকে যা পয়সা দিছি আবার খরচ শেষে সেটা আবার ফেরতও দিচ্ছে, এ ধরনের কথা শুনছেন না আজিজ ভাই? তার মানে কি? তার মানে আপনারা এত ক্লোজ ছিলেন, পয়সা দিচ্ছেন, পয়সা ফেরতও নিচ্ছেন,
মোটরসাইকেল দিয়েছেন, মোটরসাইকেল আবার ফেরতও নিচ্ছেন, এ ধরনের বহু গল্প আপনি শুনবেন। বাস্তবতা, গল্প না, ঠিক বাস্তবতার কথা বলছি। দ্বিতীয় হচ্ছে একজন আরেকজনের মার্কায় তো ইলেকশন করেছেন। জামাত তার যখন মার্কা ছিল না, সে তো দানেশিনী করেছে। ইফতার মাহফিল করেছে জামাত, সেখানে মধ্যমণি ছিল বেগম খালেদা জিয়া, করেন নাই? আরে ভাই এত বাদ দেন না। কালকে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গায়ে যখন লোকেরা আসছে, জামাতের লোকেরাই তো বলতেছে, আমি ফেসবুকে দেখলাম যে জামাতের লোকেরা যায় সেখানে দাঁড়াইছে। তো আপনাদের তো আসলে প্রেম আছে, গভীর প্রেম। আপনাদের আসলে একেবারে শত্রু না, আপনারা ওই আওয়ামী লীগ সাপেক্ষে আপনারা ঠিকই প্রেমাসক্ত হয়ে গেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরশু দিনে জামাতের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে। জামাতের লোকেরা মির্জা ফখরুলকে ভারতের দালাল, হাবিজাবি নানা কথা বলে, কিন্তু জায়গার মধ্যে ঠিকই প্রেমটা ওনাদের দাঁড়িয়ে যায়। তো আমি বলছি ভাই, আমাদেরকে বঞ্চিত করছেন কেন? রাষ্ট্রের প্রয়োজনে আপনাদের প্রেমটা অটুট রাখেন। আপনারা হিসাব করে নিয়ে দুই দল একসাথে ইলেকশন করেন না। আর আমরা যারা বাকিরা আছে, আমরা নতুন করে করি ইলেকশন, আমরা আলাদা করে করি ইলেকশন, পার্টিসিপেটরি হোক। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইন্টারভিউতে আমি দেখলাম যে উনি বলছেন জাতীয় পার্টি আওয়ামী লীগ ইলেকশন করলেও ওনাদের আপত্তি নাই। ঠিক আছে, ঠিক আছে, এটা নিয়ে ডায়লগ করেন, আলাপ করেন, আপনারা জোটবদ্ধ থাকেন। যদি আপনারা মনে করেন আওয়ামী লীগ ইলেকশন করতে আপত্তি নাই, করেন। কথা হচ্ছে একটা সমাধানে পৌঁছান। আপনারা একজোট ছিলেন, আমরা গণ অভ্যুত্থান করেছি একসাথে। রাষ্ট্রের এখন প্রয়োজন হচ্ছে সবাইকে একসাথে থেকে রাষ্ট্রের সমস্যাটা কোথায়, আমাদের এই বিরোধটা দূর করে আমরা যারা দোষী, যারা হত্যা করেছে, পৃথিবীর প্রত্যেক জায়গায় যুদ্ধের পরে গণ অভ্যুত্থান পরে রিকনসিলিয়েশন প্রসেস হয়েছে। আমাদেরকে এই রিকনসিলিয়েশন প্রসেস ছাড়া আমরা কোনো দিন একতাবদ্ধ হয়ে রাষ্ট্রটাকে দাঁড় করাতে পারবো না। সেই রিকনসিলিয়েশনের প্রসেসে বিএনপি, জামাত, এনসিপি, আমরা এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ, ইভেন আওয়ামী লীগ জাতীয় পার্টি, সবাইকে একটা জায়গায় আসতে হবে। এবং সে আসাটার জন্য যার দোষ তাকে শাস্তি দিবেন। আপনাকে বলতে হবে আমার দোষ থাকলে আমার শাস্তি হবে, আমার নির্দোষ যারা তাদেরকে রাজনীতি করতে দিতে হবে। এই প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে যাওয়া ছাড়া বাংলাদেশের কোনো চূড়ান্ত সমাধান। ধন্যবাদ আপনাকে জনাব এম এ আজিজ। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই যে নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শুধু শাপলা জাতীয় প্রতীক নয়, বরং এটি জাতীয় প্রতীকের একটি অংশ বলে যুক্তি দিয়েছে এনসিপি। প্রতীক হিসেবে শাপলা পেতে তাদের আইনি কোনো বাধা নেই, এমনটাও জানিয়েছে এনসিপি। তাহলে শাপলা প্রতীক দিতে সমস্যা কোথায় নির্বাচন কমিশনের? প্রথম কথা হচ্ছে সেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। শাপলা না দিলে ছাড়া হবে না, এরকম একটা বক্তব্য, এরকম কঠোর রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। এটা তো উচিত না। চাপ প্রয়োগ করছেন। হ্যাঁ, চাপ তো প্রয়োগ করি। আবার এও বলছে যে ঐক্য করতেছি, জামাত এবং বিএনপির চাইতে বড় দল হবে। এগুলো অডাসিটি না? পলিটিশিয়ান এটা বলে, আপনি বড় হলে বড় হন, সমস্যা নাই, ভোট পাবেন। কিন্তু আমার ধারণা সেখানে এই যে ধরেন যেভাবে বলছে, আপনি শেখ হাসিনা সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে দিছে বলেই দেশের এই অবস্থা হয়েছে এবং তাকে পালায় যেতে হয়েছে। এখন তো প্রতিষ্ঠান না দাঁড়াইতে ভেঙে দিতে চায়, ফোর্স করে ইলেকশন কমিশন থেকে শাপলা নিতে চায়। আবার বলতেছে পার্টি, আপনার ডাকসুতে প্যানেল দিয়েছিল না, 7 নম্বর হয়েছে, তাদের ছাত্র সংগঠন 7 নম্বর হয়েছে। বোঝা উচিত পৃথিবীটা ছোট হয়ে আসছে। আমি দামি নির্বাচন শেখ হাসিনা করছিল না? আপনি বলেন যে সবগুলো বড় বড় নেতা দিয়ে করছিল, সব 300 আসনে সিট দিয়েছিল, একটারও জামানত থাকে নেই। আমার ধারণা এই ছাত্রদের 52 সাল থেকে সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই ছাত্ররা যতটা বিতর্কিত হয়েছে, সবাই না, যারা বিতর্কিত হয়েছে, এটা পুরোটা কালিবান লেপন হয়েছে এনসিপির ঘাড়ে, এবং এনসিপির সবগুলোরই জামানত বাজেয়াপ্ত আপনি দেখেন। এই জন্য আমি বলছি যে সেনাবাহিনীকে ধমকায়, অমকরে ধমকায়, অমক মব সন্ত্রাস করে, এগুলো তো চেক দেওয়া উচিত। মঞ্জুভাইদের এটা চেক দেওয়া উচিত। এভাবে তো দেশ চলে না। আমার কথা হলো, অপরাধ হলে তার অবশ্যই বিচার হবে। যেমন ধরেন ফেসিস্ট শেখ হাসিনা, তার যত অপকর্ম করছে, তার পার্টি সন্ত্রাসী হলে সব আইনের সিস্টেমে করুক। কিন্তু আমি এখানেই বক্তব্য হচ্ছে যে আপনি যদি এক্সিকিউটিভ অর্ডারে সব বন্ধ করতে চাই, যে সরকার আইব এই পার্টি বন্ধ করে দিবে, এক্সিকিউটিভ অর্ডারে এক বৈঠকে শেষ করে দিবে। আপনাকে আইনি প্রতিনিধি আর আইনের শাসন তো কায়েম করতে হবে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আইনি পদ্ধতি আর সাংবিধানিক পদগুলোকে তো অক্ষত রাখতে হবে। ইলেকশন কমিশন তো এনসিপিকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে সব জায়গায় ঘুরতেছে, তাকে স্যার মিটিং করে না, শাপলা তো দিবেই,
বোঝাই যেতেছে, দিবেই তো। শাপলা পেতে সমস্যা কোথায়? শাপলা প্রতীকে তো দিতেই পারে, কারণ জাতীয় প্রতীক বলা হচ্ছে শাপলা, কিন্তু শাপলা একটি অংশ, তার আশেপাশে কিন্তু আপনার পাট পাতা আছে, তারপরে ধানের শীষও আছে, তারকা চিহ্ন আছে। ধানের শীষ নিয়ে তো বিএনপি প্রতীক হিসেবে না, ব্যবহার করছে। ধানের শীষ আছে, দাড়িপাল্লা এখনো কোটের উপরে বসে আছে, নিচে দাড়িপাল্লা আছে না। তো আমার কথা হলো প্রতীকটা নিয়ে এখন এই ঝগড়া থ্রেট করা এটা তো অপ্রয়োজনীয়। আমার কথা হচ্ছে ধানের শীষ আছে, ধানের শীষের সাথেও আবার কাভারেজ আছে। দাড়িপাল্লার তো কোনো কাভারেজ নেই, শূন্যে ভাসতেছে। দাড়িপাল্লা যদি করে এটা বিচারের প্রতীক, হ্যাঁ, তারা মনে করছে জামাত ইসলাম ন্যায় বিচারের পক্ষে, তারা এটা নিচে দিছে। এখন যদি করেন যে দাড়িপাল্লা বাতিল, তাহলে নতুন ক্রাইসিস তৈরি হবে। তো এখন মূল কথা হচ্ছে যে গণ অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তি যতই বলেন একতাবদ্ধভাবে থাকতে হবে। এই যে ধরেন এই যে ফখরুল ইসলাম আলমগীর বলতো সিট চাইছে, সিট চাবে কেন? যারা যার মতো লড়াই করেন, যারা ভাগাভাগির কী আছে? আওয়ামী লীগ নাই, ফ্যাসিস্ট নাই, ফ্যাসিস্টদের দোসররা নাই। আপনারা ইলেকশন করেন, জনগণ যাক যা ভোট দেয়, ক্ষমতায় যান, সমস্যা নেই। হ্যাঁ, আর সব কিছু আমার কথা হচ্ছে আলোচনায় সমাধান করেন। যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 3 পার্টির 6 জন গেছে, এটা নিয়ে তো অনেক কথা উঠছে। যেমন কেউ বলতেছে যে এই পার্টিগুলোকে ডেকে নিয়ে নেগোশিয়েট করে উনি ভাগাভাগি করার জন্য গেছে। 2 হচ্ছে যেই বিষয়ে এখানে ঐকমত্য হতে পারেনি সে বিষয়ে সেটা ঐকমত্য হবে 1। 2 হচ্ছে আরেকটা আলোচনা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এদেরকে নিচে পৃথিবীকে দেখানোর জন্য অভ্যুত্থানের শক্তি আমার সাথে আছে। হ্যাঁ, আমার সাথে আছে, মানে সবার কাছে দেখান, কারণ ওনাদের তো ফাংশন নাই। ওই অনুষ্ঠানে আপনি বলেন এই 6 জনের ডিম খাওয়া ছাড়া আর কি ফাংশন আছে? গেছে কেন? আমার পরিষ্কার কথা, আপনি বলেন না। ওদের তারা গেস্ট, আমাকে নিলেও যা, অন্যকে নিলেও যা। এখন মঞ্জু ভাই গেলেও তো ডিম খাইতে ওখানে, না খাইতে ওনার কোনো প্রয়োজন আছে ওখানে? জাতিসংঘের হেড অফ স্টেট আপনার বক্তৃতা দিচ্ছে, বক্তৃতা শোনেন, ওখানে তাদের যাওয়ার দরকার ছিল ওটা। আর গেলেন আমার বক্তব্য, আমিও এই দেশের জনগণ, আমার রাষ্ট্রপ্রধানকে কেন রাষ্ট্রপ্রধানকে কেন অপমান করলো? আপনাদের লোক অপমান করলো কেন? আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জি, শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সর্বশেষ কোশ্চেনটি মুজিবুর রহমান মঞ্জু আপনাকে করতে চাই। সব রেখে 3 দলকেই কেন সাথে করে সফর সঙ্গী করলেন? সবাইকে সফর সঙ্গে করতে গেলে তো 8-10টা প্লেন লাগবে। প্রথম কথা হচ্ছে এখানে দেখেন, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে আমাদের খুব বেশি অডিট হওয়ার দরকার নাই। ডক্টর ইউনূস 3টা দলকে নিয়ে গেছেন, এটা আলোচনা সমালোচনা হচ্ছে, সমালোচনা তো হবেই, সমালোচনা সরকার জবাবদিহিতার জায়গায় তো থাকতে হবে, সেটা ঠিক আছে। 3টা দলকে নিয়েছেন, হয়তো ওনার কাছে মনে হয়েছে 3টা বলয় আছে রাজনীতিতে, বিএনপি একটা বলয়, জামাত কেন্দ্রিক একটা বলয়, এনসিপি কেন্দ্রিক একটা বলয় আছে, সবাইকে না নিয়ে হয়তো 3 বলয়ের সিম্বলিক নিয়েছেন, এটা একটা ব্যাখ্যা হতে পারে। আরেকটা ব্যাখ্যা তো আমরা দেখলাম, যেটা আমি প্রথমেই বলেছি, যে আগে দেখলাম আমরা সরকার গেলে বিভিন্ন জায়গায় রোষের শিকার হতেন এবং সেখানে কেউ আসতেন না সরকারের পক্ষ হয়ে। এখন হয়তো ঢাল হিসাবে বিএনপি জামাতের লোক বেশি, তারা আসছেন, মাঝখান দিয়ে সরকার সেফ হয়ে গেছে, ক্ষোভটা গিয়ে পড়েছে বিএনপি বা ওই যে এনসিপির উপরে বা জামাতের উপরেও কিছুটা। তৃতীয় হচ্ছে যেটা বলেছেন যে এই ধরনের ক্লোজ একটা জার্নি যখন হয়, 22-23 ঘন্টার একটা ক্লোজ জার্নি, মাঝখানে আপনার ট্রানজিট, নানা ধরনের হতে পারে। এই 3টা দলকে যেহেতু প্রধান বিরোধ, হতে পারে এর মধ্যে দিয়ে ওনারা একটা সলিউশনে পৌঁছতে পারেন। আমাদের স্বার্থটা কোথায়? এখানে প্রশ্ন হচ্ছে, ওনাদের স্বার্থ হচ্ছে ওনারা এরকম একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে গিয়ে ওনারা কিছুটা এনলাইটেন হলেন, এটা একটা দিক। আমাদের নেতারা এনলাইটেন হলে তো ভালো আমাদের জন্য। দ্বিতীয় হচ্ছে যে যেটা আজিজ ভাই বলেছেন, আমি এটা কিছুটা মানে পক্ষপাতী বা আমি একটু দ্বিমত করি, সেটা হচ্ছে যে এখানে তো জাতিসংঘের প্রতিনিধি বাংলাদেশে আছে, সব দেশের রাষ্ট্রদূতরা তো এখানে আছে। এই সরকার কি অভ্যুত্থানের শক্তির প্রতিনিধিত্ব করছে কি করছে না, এখান থেকে তো তারা বুঝতে পারছে, রিপোর্ট পাচ্ছে। ওইটা আবার জাতিসংঘে গিয়ে শোডাউন করার তো আলাদা করে কোনো ব্যাপার নাই। আর ওখানে শোডাউন করলেই যে ওরা কনভিন্স হয়ে যাবে, ওরা তো বিশ্বাস করবে ওদের প্রতিনিধিদেরকে, ওদের তো এখানে প্রতিনিধি আছে, ওদের রিপোর্টই তো ওরা রেগুলার পাচ্ছে। সো এখানে যায় উনি অনেক কিছু দেখাই ফেলবেন যে আমি সব দলকে নিয়ে আছি, বিষয়টা এমন না। কথা হচ্ছে যদি দেখা যায়, আমরা কিন্তু গিয়ে কিন্তু একটা ছোট বিভক্তি দেখলাম, কারণ জামাতকে দেখলাম খুব সেফ সাইড নিয়ে তারা বেরিয়ে গেছে, আবার বিএনপির লোকেরা একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, আক্তাররা কিছু হয়েছে, আবার জামাতের লোকেরা বলছে যে আমরা না থাকলে তো আজকে মির্জা ফখরুলের অবস্থা আরও খারাপ হতো।
ফলে এখানেও আবার আমরা ওনারা এই এটা ধরনের কি একটা নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল না সব এখানে দলকে, যেহেতু এখানে দাওয়াত এখানে করে নিয়ে অবশ্যই গিয়েছেন। আমাদের পররাষ্ট্র দপ্তর বা আমাদের সেখানকার আমেরিকান যে কনসুলেট আছে তাদের বিরাট একটা ফেলিওর আছে, এটা কোনো সন্দেহ নাই। এটার জন্য অবশ্যই এই ধরনের ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে এবং আমাদের সবচেয়ে দুর্বল পররাষ্ট্র দপ্তরের এইখানকে ফেলিওরটা আছে, সেটা আলাদা আলোচনা। আমি একটু শাপলার প্রসঙ্গ, প্রতীক প্রসঙ্গটা একটু বলে আমি এটা এখানে একটু টাচ করছি। সেটা হচ্ছে, দেখেন আমাদের ইলেকশন কমিশনের কিন্তু একটা শিডিউল কিছু প্রতীক আছে। আমরা যখন আবেদন করি ওনারা বলেন যে আপনাদেরকে এখান থেকে প্রতীক বেছে নিতে হবে। তো এখান থেকে প্রতীক যদি আপনি বেছে না নেন, আপনি যদি এর বাইরে কোনো প্রতীক চান, তখন এটা কিন্তু একটা ডিফারেন্ট প্রসেস, কোর্টে যেতে হবে, নানা ধরনের, এটা নির্বাচন কমিশনকে নীতি পরিবর্তন করতে হবে। এখন এনসিপি যেটা চাচ্ছে, ও কিন্তু এই শিডিউল প্রতীকগুলোর বাইরে সে একটা প্রতীক চাচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে এই শিডিউল, যেমন আমরা যখন প্রতীক চেয়েছিলাম আমরা চাবি চেয়েছিলাম, চাবি কিন্তু এই প্রতীকের মধ্যে আছে, শিডিউলের মধ্যে। তো আমরা যাওয়ার পরে নির্বাচন কমিশন আমাদেরকে বললো যে আপনাদেরকে চাবি দেওয়া যাচ্ছে না, চাবি নিয়ে একটা মামলা টামলা আছে ইত্যাদি ইত্যাদি। তো আমরা বললাম তাইলে আমরা আমাদের যেটা চেয়েছিলাম নম্বর, আপনারা সেটা আরেকজনকে দিয়ে দিয়েছেন, তাহলে আমরা কি নতুন কোনো প্রতীক চাইবো? বলছে না, নতুন আপাতত চাইতে পারবেন না, এক্সিস্টিং যেগুলো আছে এগুলোই আপনাদের একটা নিতে হবে। বাধ্য হয়ে আমরা যেটা চাই নাই, আমরা ঈগল, তখন আমরা ঈগলটা চেয়েছি, ঈগলটা নিয়ে আমরা আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে। এখন এনসিপির ব্যাপারটা নিয়ে যে প্রশ্নটা উঠেছে, যে এনসিপি এই এক্সিস্টিং প্রতীকের বাইরে গিয়ে সে শাপলা চেয়েছে, শাপলা জাতীয় প্রতীক দেয়া যাবে কি দেয়া যাবে না এই ধরনের কোনো আইন আছে বলে আমি জানি না, কারণ নৌকাও তো পুলিশের ওই যে লোগোর মধ্যে আছে, ধানের শীষ আমাদের জাতীয় প্রতীকের মধ্যে অংশ আছে, শাপলার আশেপাশে আছে, দেয়া যাবে না এই ধরনের কথা আছে কি না, আমরা তো এই ধরনের কথা বলছি, সেটা আলাদা জিনিস। কারণ পৃথিবীতে সব জায়গায় জাতীয় প্রতীককে হিসেবে দিতে পারে, এটা কোনো, আপনি দেখেন আমেরিকায় গাধা, হাতি, কি ধরনের প্রতীক আছে। তো এখন কথা হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে মানে নির্বাচন কমিশনের এখানকার ভূমিকাটাও আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। তারা কেন খোলামেলাভাবে বলছে না যে এক্সিস্টিং প্রতীকের বাইরে প্রতীক আমরা বরাদ্দ দিতে পারি না, আর দিতে গেলে সেটার প্রসেসটা কি সেটা ওনারা বললেই হয়। আর এনসিপি ধমক দিয়ে দাবি দিয়ে না করে তো সেই লিগ্যাল প্রসিডিউরটা ফলো করলেই তো হয়ে যাচ্ছে। সুতরাং এখানে আমি মনে করি অপ্রয়োজনীয় বিতর্কটা হচ্ছে, এটা সমাধান হওয়া দরকার। আর ফাইনালি আমি যে কথাটা বলবো যে এই রাজনীতির আমরা জনগণ কিন্তু উদ্বেগের সাথে আছে, তারা একটা ইলেকশন অপেক্ষা করছে, তারা বিচারটা চায়, তারা চায় এই রাজনৈতিক অচল অবস্থাটা একটা নিরসন হওয়ার। তো প্রফেসর ইউনূস যেহেতু তিনটা দলকে সাথে নিয়ে গেছেন, প্রপারলি ওনারা তিনটা বলয়ের প্রতিনিধিত্ব করছেন, আমি মনে করি যে ডক্টর ইউনূস যদি ফিরে এসে আমরা একটা পজিটিভ আনসার পাই, যেমন লন্ডনে যাওয়ার পর কিন্তু আমরা একটা পজিটিভ আনসার পেয়েছি। বিএনপি কিন্তু বিরাট একটা অনিশ্চয়তা, অবিশ্বাস ছিল ডক্টর ইউনূসের প্রতি, যেমন ক্ষমতা, মানে আমি সবসময় দেখলাম বিএনপির লোকেরা শুধু অভিযোগ করতো যে ইলেকশন হবে না, ইলেকশন দিতে চায় না, এটা সেটা। কিন্তু লন্ডন থেকে আসার পর দেখলাম বিএনপি কনভিন্স যে না, ডক্টর ইউনূস ইলেকশন দিতে চায়। কালকে আপনার মির্জা আলমগীরের এই ইন্টারভিউতে আমরা দেখলাম ওনারা নিশ্চিত যে ডক্টর ইউনূস, আর উনি ক্লিয়ার যে ডক্টর ইউনূস ইলেকশন দিতে চায়। এবারের সফরের পরে যেহেতু এবার উনি দলবল নিয়ে গেছেন, এবার ইলেকশনের পর আমরা তো দেশে দেখি যে না, বিএনপি উচ্চকক্ষের পিআর মেনে নিয়েছে, জামাত নিম্নকক্ষের পিআরের দাবি উদ্ধ করেছে, এবং যে যে বিষয়ে বিএনপি তো উচ্চকক্ষে পিআর চাচ্ছে, নিম্নকক্ষে না বিএনপি উচ্চকক্ষে পিআর তো রাজি হয় না, সিস্টেমটা ওনারা, বিএনপি তো উচ্চকক্ষে পিআর চায় নাই বলে তো আমরা এটা নিয়ে দাবি করছি, ঠিক আছে। তো সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে ফিরে আসার পরে মঞ্জু ভাই তারা 31 দফায় উচ্চকক্ষ ছিল, তো উচ্চকক্ষ কিন্তু সিস্টেমটা আলাদা, মানে মহিলার মতো মানে পিআরে আছে, কিন্তু সেটা হচ্ছে সিটের পিআরে আছে, কিন্তু ভোটের পিআরে না। আমরা তো বলছি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আশা করি এই সমাধানটা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। সময় থাকলে আরও অনেক কিছু জানার ছিল দেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কালের সংলাপ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালের কণ্ঠের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।